জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্কের ফাটল দেখা দেয়। ভারতে শেখ হাসিনার অবস্থান বাংলাদেশের মানুষকে অনেক বেশি ক্ষিপ্ত করে তুলেছে। আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্তের উত্তেজনা নিরসনে দিল্লিতে যখন বৈঠক চলছে, তখন কোচবিহারে বিএসএফ আগ্রাসী আচরণ করতে এসে চরম শিক্ষা পেয়েছে। বিএসএফ সীমান্তে দাদাগিরি ফলাতে গেলে সাধারণ বাংলাদেশি তাদের উপর ইট নিক্ষেপ করে, তাতে আহত হয়েছে বিএসএফ এর এক জওয়ান। বিএসএফ আগ্রাসী আচরণ করতে এসে চরম শিক্ষা পেল। সীমান্তে বিএসএফ এর দাদাগিরি ফলানোয় ইট নিক্ষেপ করে সাধারণ বাংলাদেশিরা প্রতিবাদ জানায়, তাতে আহত হয় বিএসএফ এর এক জওয়ান। এরার সব পথ বন্ধ, ঘরের কপাটও আর তার কথায় খোলে না। একরকম কয়েদখানা, অনুমতি সাপেক্ষেই আসা যাওয়া, যেখানে আলো বাতাসও আসে নিয়ম করে। কথিত নিরাপত্তার চাদর ভেদ করেই অনুমতি সাপেক্ষেই তার বসবাস। সব খোয়া গেছে, হারিয়েছেন সব। কেউ আর তাকে চায় না। তার নাম শুনলেই অনেকে তেলে বেগুনে জ্বলে ওঠেন। তার জন্য এই পদ্মার পাড়ে আর কিছুই অবশিষ্ট নেই। যা আছে তা কেবল ঘৃণা আর জনরোষ। আরো একটা দাবি, তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি। ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এটাই মনে হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া উপায় নাই। ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দেবে। সাধারণ জনগণ কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়ায় থাকুক এটা চাচ্ছে না। কেন? মানে বাংলাদেশের না, ইন্ডিয়ান নাগরিকরাই চাচ্ছে না যে শেখ হাসিনা ইন্ডিয়াতে থাক। কি জন্য? কারণ আছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি আবারও উত্তাল হওয়ার ঘটনা। বিএসএফ এর ওপর বাংলাদেশিদের ইট বৃষ্টি, ইটের আঘাতে ভারতীয় এক বিএসএফ সদস্য আহত। ভারতে শেখ হাসিনার গৃহবন্দী থাকা ও হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে ভারতের মন গলার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্তের উত্তেজনা নিরসনে দিল্লিতে যখন বৈঠক চলছে, তখন কোচবিহারে বিএসএফ আগ্রাসী আচরণ করতে এসে চরম শিক্ষা পেয়েছে। বিএসএফ সীমান্তে দাদাগিরি ফলাতে গেলে সাধারণ বাংলাদেশি তাদের উপর ইট নিক্ষেপ করে, তাতে আহত হয়েছে বিএসএফ এর এক জওয়ান। শুক্রবার দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের খারিজা গীতালদহ এলাকার এই ঘটনা উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক পট পরিবর্তনে সীমান্তে নিরীহ বাংলাদেশিদের কাজে বাধা দিচ্ছে বিএসএফ। কখনো কাঁটাতারের বেড়া, কখনো গাছ কেটে নেওয়া নিত্য ঘটনা। যদিও স্থানীয় বাংলাদেশি এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাহসী পদক্ষেপে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ এবং সীমান্তের ওপারের বাসিন্দা। আনন্দবাজার বলছে, শুক্রবারের ঘটনায় অভিযোগ করে বলা হয়েছে, এদিন সীমান্তে পাহারা দেওয়ার সময় ওপার থেকে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ঢিল ছোড়া হয়, তাতে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবারের ঘটনা প্রসঙ্গে দিনহাটার মহকুমা পুলিশ কর্মকর্তা ধীমান মিত্র দাবি করেছে, খারিজা গীতালদহ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানেরা যখন টহল দিচ্ছিল, সেই সময়ে বাংলাদেশিরা তাদের লক্ষ্য করে ঢিল ছোড়ে। ঘটনায় এক জওয়ানের মাথায় আঘাত লেগেছে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে বিজিবির সদস্যরা যান। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে বিএসএফ। সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে বর্ডার গার্ড বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখন ভারতের নয়াদিল্লিতে। শেখ হাসিনা সরকারের পতনের পর এটাই প্রথম বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফ এর প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন বাহিনীটির মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। মঙ্গলবার নয়াদিল্লির লোধি রোডে অবস্থিত বিএসএফ এর প্রধান কার্যালয়ে দুই বাহিনীর প্রতিনিধিদের মধ্যে শুরু হবে বৈঠক। ভারতীয় কর্মকর্তারা জানান, বিজিবি ও বিএসএফ এর প্রতিনিধিরা সীমান্তে বেড়া এবং সীমান্ত উত্তেজনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিজিবির প্রতিনিধি দলের সদস্যরা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গেও দেখা করতে পারেন। 20 ফেব্রুয়ারি বিজিবি ও বিএসএফ এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষ হবে। সেদিন যৌথ আলোচনার ঘোষণায় সই করবে দুই পক্ষ। গেল সপ্তাহে এক বিবৃতিতে বিএসএফ জানায়, দুই বাহিনীর মধ্যে অনুষ্ঠেয় এই বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে দুই বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে আলাপ হবে। এর আগে গত বছরের মার্চে ঢাকায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরার সব পথ বন্ধ, ঘরের কপাটও আর তার কথায় খোলে না। একরকম কয়েদখানা,
অনুমতি সাপেক্ষেই আসা যাওয়া, যেখানে আলো বাতাসও আসে নিয়ম করে। কথিত নিরাপত্তার চাদর ভেদ করেই অনুমতি সাপেক্ষেই তার বসবাস। সব খোয়া গেছে, হারিয়েছেন সব। কেউ আর তাকে চায় না। তার নাম শুনলেই অনেকে তেলে বেগুনে জ্বলে ওঠেন। তার জন্য এই পদ্মার পাড়ে আর কিছুই অবশিষ্ট নেই। যা আছে তা কেবল ঘৃণা আর জনরোষ। আরও একটা দাবি, তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি। গঙ্গার পাড়ে তারা যাকে আশ্রয় দিয়েছেন তারাও সন্দিহান, সন্দিগ্ধ। না পারছে গিলতে, না পারছে উগরাতে। বিশ্ব দরবারেও তিনি অনাহুত। কেউ তার অপেক্ষায় নেই। এমনকি এতদিন যারা তার কথায় ওঠবস করেছেন, ফায়দা লুটে গড়েছেন কারিগরি টাকার পাহাড়, তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন। আপা বলতে যারা একসময় জ্ঞান হারাতেন, আপাকে সন্তুষ্ট করতে যারা থাকতেন উন্মুখ, তারাও এখন তাকে এড়িয়ে চলছেন। যারা একসময় আপার ধারে কাছেও ঘেঁষতে পারতেন, পাত্তা পেতেন না দলের অন্দর কিংবা বাহিরে, আপাকে এখন তাদের লাইভে এসেই নানা কথাবার্তা বলতে হচ্ছে। হুমকির ফুলকি উড়িয়ে পাত্তা পাওয়ার চেষ্টা করতে হচ্ছে। এমনকি তার সেই সিরিয়াস হুমকিও কেউ আর গায়ে মাখছে না। উল্টো সেসব হুমকি নিয়ে তৈরি হচ্ছে মিমস। চায়ের দোকান, অফিস কিংবা ক্যাম্পাসগুলোর আড্ডায় আপাকে নিয়ে কৌতুক হয়। সবাই তার নাম শুনে খিলখিল করে হেসে ওঠেন। এবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে আপা নাকি আবারও ফিরে আসতে মরিয়া। তিনি ফিরবেন আর প্রতিপক্ষকে ধরবেন, গপা গপ কারাগারে পুরবেন, শুলে চড়াবেন, উন্নয়ন করবেন, মেট্রো রেলে চড়বেন, পদ্মা সেতুতে গিয়ে গায়ে হাওয়া মাখবেন। আবার এমন কথা শুনে অনেকে সোশ্যাল মিডিয়ায় কৌতুক করছেন, বলছেন আপা আসলে মেট্রো রেল, পদ্মা সেতুর পিলারগুলোর মায়া এখনো ভুলতে পারেননি। এখনো তিনি শুনতে চান বাতাবি লেবুর বাম্পার ফলনের গল্প। তবে আপা ফিরবেন সেই খবরে অনেকে আবার আশাবাদী। তারা চান আপা ফিরুক, ফিরে এসে মুখোমুখি হোক বিচারের। প্রায় 2000 হত্যা, হাজার হাজার আহত মানুষ, আয়নাঘর কাণ্ডের মতো বহু ঘটনার হিসাব নিকাশ আর বিচার এখনো বাকি। আপাকে ছাড়া অসম্পূর্ণ বিচারের মঞ্চ। বাংলাদেশ সরকারও প্রস্তুত। আগেই আপাকে ফেরত আনতে প্রয়োজনীয় সব নথিপত্র দিল্লিতে পাঠানো হয়েছে। বারবার তাগাদা দেয়া হচ্ছে দিল্লিকে। আপাও আসতে চাইছেন, তবে দিল্লি কেন তাকে দেশে পাঠাচ্ছে না, জটিলতা কোথায়, অনেকে তুলছেন সেই প্রশ্ন। কেউ আবার আপার কাণ্ড দেখে মজা করেই বলছেন আপাকে কি তবে ভারতে গৃহবন্দী করে রাখা হয়েছে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমও জানিয়েছেন শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। শফিকুল আলম বলেন, কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে স্পষ্ট শেখ হাসিনা কি ধরনের অপরাধ করেছেন। তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এটা বড় ধরনের অপরাধ। জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর অনেক চাপ তৈরি হয়েছে। এই চাপের একটা নমুনা হলো ইন্ডিয়া টুডের জরিপ। সেখানে দেখা গেছে সেখানকার 55% মানুষ চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। কিছু অংশ চাচ্ছেন তাকে অন্য দেশে দিতে। মাত্র 16 থেকে 17% মানুষ চান শেখ হাসিনাকে ভারতে রাখতে। ইন্ডিয়া কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? এটাই মনে হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া উপায় নাই। ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দেবে। সাধারণ জনগণ কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়ায় থাকুক এটা চাচ্ছে না। কেন? মানে বাংলাদেশের না, ইন্ডিয়ান নাগরিকরাই চাচ্ছে না যে শেখ হাসিনা ইন্ডিয়াতে থাক। কি জন্য? কারণ আছে। পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে যান, তাদের হাহাকার দেখার কোনো মানুষ নাই। তারা তাদের পেঁয়াজ, আলু, মরিচ সব রাস্তায় ঢেলে দিচ্ছে, আন্দোলন করতেছে দাম বাড়ানোর জন্য। এখন দাম তো বাড়বে না, দাম তখনই বাড়বে যখন বাংলাদেশে ওটা পাঠাইতে পারবে। এখন তো ভাই বাংলাদেশ এই 6 মাসে অনেক কিছুতেই অন্য দেশের উপর নির্ভর হয়ে গেছে। পেঁয়াজ পাকিস্তান থেকে আসতেছে, যে পেঁয়াজের বিশাল বড় একটা মার্কেট ছিল বাংলাদেশে ইন্ডিয়ার, সেই মার্কেটটা কিন্তু অলরেডি হারানোর পথে ইন্ডিয়া। চিনি তো টোটালি বন্ধ। ইন্ডিয়ান চীনা আসতেছে না, বিভিন্ন দেশ থেকে চীনা আসতেছে, ব্রাজিল থেকে আসতেছে, বিভিন্ন দেশ থেকে আসতেছে। তো এই জিনিসটা তো ক্ষতি। কিন্তু আগে তো সমস্যা ছিল না, এখন হুট করে কেন সমস্যা হইল? এখন হুট করে সমস্যা হওয়ার পিছিয়ে মেন কারণ হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিছে। লাস্ট 15.5 বছরে বাংলাদেশের মানুষের কাঁধেও চেপে বসছিল, এবং সে যে পালিয়ে যাওয়ার আগে 1,500 থেকে 2,000 মানুষকে হত্যা করছে, এবং 20 থেকে 22,000 মানুষকে পঙ্গু করছে, আহত করছে, করে সে ইন্ডিয়ায় আশ্রয় নিছে। ইন্ডিয়ায় আশ্রয় নেওয়ার ফলে কি হয়েছে? ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, অনেক নষ্ট হয়েছে। তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, এবং যেই শেখ হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিছে, এই শেখ হাসিনাকে তাড়িয়ে যে সরকার রাষ্ট্র ক্ষমতায় বসছে, সে টোটালি ইন্ডিয়া বিরোধী। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আপনারা ভালো করে জানেন। সে ফ্রান্সে থাকা অবস্থায় বলছিল যে বাংলাদেশে যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে 7 সিস্টার, আসাম, এইসব জায়গা, আপনার মায়ানমার, এইসব জায়গাতেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। এটা বলছিল না? বলছিল। কারণ বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখাই হচ্ছে ইন্ডিয়ার কাজ। বাংলাদেশের মানুষ ভালো থাকুক, এইটা আসলে ইন্ডিয়া সহ্য করতে পারে না।
দেখবেন কিছু কিছু প্রতিবেশী থাকে যারা পাশের বাড়ির মানুষটা ভালো হয়ে যায়, এই মানে খেয়ে পরে ভালো আছে, বাড়িঘর করতেছে, এটা পছন্দ করে না, সহ্য করতে পারে না। ইন্ডিয়ার অবস্থা হচ্ছে এটা। ওই যে এলাকায় থাকে না কিছু কুটনি বুড়ি, মানে কুটনি মহিলা, যারা ঝামেলা করা ছাড়া কোনো কিছু বোঝে না। তো ইন্ডিয়ার কাম হচ্ছে এটা। ইন্ডিয়ার আশেপাশে কোনো দেশের সাথে সম্পর্ক নেই, কোনো দেশের সাথে বাংলাদেশের সাথে ছিল, এটাও বিচ্ছিন্ন হয়ে গেছে। নেপালের মতো দেশ, তাদের সাথেও সম্পর্ক খারাপ। ভুটানের মতো দেশ, তাদের সাথেও সম্পর্ক খারাপ। বাংলাদেশ ছিল, সেটাও গেছে। পাকিস্তান, চায়না, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কোনো দেশের সাথেই ইন্ডিয়ার সম্পর্ক নাই। কারণ ইন্ডিয়া মানে অন্যের ভালো দেখতে পারে না। তারা অনেক বড় দেশ, তারা নিজেদেরকে অনেক বড় মোড়ল মনে করে। তারা মনে করে দক্ষিণ এশিয়ায় তারাই হচ্ছে সব। না, দক্ষিণ এশিয়ায় তারা সব না, তারা সব না। এখন ব্যাপার হয়েছে কি, এই যে সাধারণ জনগণ, ইন্ডিয়ার সাধারণ জনগণ বলতেছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। তারা বুঝে গেছে এই মুহূর্তে ইন্ডিয়ার সামনে একটা সুযোগ আছে। এই মুহূর্তে যদি ইন্ডিয়া বলে যে আমি যে ভুল করছি আমাকে ক্ষমা করে দাও, শেখ হাসিনাকে ফেরত নাও, তোমরা তার বিচার করো, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ইন্ডিয়ারে ক্ষমা করলেও করতে পারে। এখন দেখার বিষয় মোদিকে এই সিদ্ধান্ত নেবে কিনা। আমার মনে হয় মোদি যদি এই সিদ্ধান্ত না নেয়, শেখ হাসিনাকে দেশে ফেরত না দেয় বাংলাদেশে, ওদের দ্রুতই মোদি ইন্ডিয়ার জনগণের কাছে অজনপ্রিয় হবে। দেখতে থাকেন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতকে যা দিয়েছে সেটি তারা সারা জীবন মনে রাখবে। ভারতকে কি দিয়েছে শেখ হাসিনা? হাসিনার বক্তব্য এমন ছিল, আমরা ভারতকে যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদানে কি আছে? এখানে কারো কাছে যাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাসই বেশি। ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। এই উক্তিটি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে তিনি পালিয়ে গিয়ে আশ্রয় নেন ভারতেই। বর্তমানে তিনি ভারতের আতিথেয়তায় দেশটিতে অবস্থান করছেন। স্বৈরশাসক হাসিনার সেই উক্তির প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গন, প্রশাসন সহ জনমনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, ভারতকে ঠিক কি দিয়েছেন শেখ হাসিনা? গত 15 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট বিভাগের দাবি, এইসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশতেই উপেক্ষিত হয়েছে বাংলাদেশের স্বার্থ। ফলে চুক্তিগুলো পর্যালোচনায় উদ্বেগের কথা জানিয়েছে সরকারের একাধিক উপদেষ্টা। 2019 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রথমে যে পদক্ষেপটি নেয় সেটি হলো নামমাত্র শুল্কে প্রতিবেশী দেশ ভারতকে ট্রানজিট দেয়া। ভারতকে ট্রানজিট দেওয়ার কারণ সম্পর্কে সে সময় ফ্যাসিস্ট হাসিনার আমলা এবং মন্ত্রীরা বলেছিলেন, তাদেরকে যদি ট্রানজিট দেওয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনীতির অবকাঠামো খুব তাড়াতাড়ি সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাইয়ের মতো হয়ে উঠবে। তবে ওই সময় প্রস্তাবিত ট্রানজিটের বিপক্ষে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল ও মতের মানুষ তুমুল আন্দোলন গড়ে তোলে। কিন্তু তাদের আন্দোলনকে গুরুত্ব না দিয়ে ফ্যাসিস্ট হাসিনা তার নিজের সিদ্ধান্তে অটল থেকে যান। এদিকে ট্রানজিট আদায় করে নেয়ার পর ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা পায়, যার ফলে ভারত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। এদিকে বাংলাদেশ তিস্তা নদীর পানি না পেলেও দিতে হয়েছে ফেনীর নদীর পানি। মাসে 700 কোটি টাকার ক্ষতি করে মোদির বন্ধু আদানির কাছ থেকে করা হয়েছে বিদ্যুৎ আমদানি। বাংলাদেশকে ভারতের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আহরণে উৎসব বাড়ানো হয়েছে। বাংলাদেশের পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব ভারতের কাছে দেওয়া হয়। দেশীয় আন্তর্জাতিক মানের বহু ছাপাখানা থাকার পরও শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য ফ্যাসিস্ট হাসিনা এমন সিদ্ধান্ত নেয়। 2014 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার ভুয়া নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর আসনে বসার পরপরই বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকিতে রেখে ভারতের সঙ্গে এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যা ছিল বাংলাদেশের স্বার্থের পুরোপুরি বিপরীত। সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার ভারতের কাছে নতজানু নীতির কারণে বাংলাদেশ কখনোই এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি। সর্বশেষ ডামি নির্বাচনের 2 সপ্তাহের পরে 22 জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে বিজিবি সদস্যকে গুলি করে হত্যা করে। তার মরদেহ ভারতে নিয়ে যায় এবং 2 দিন পরে তা ফেরত দেয়। বিএসএফ এর এমন নেক্কারজনক ঘটনার পরেও চুপ ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। শুধুমাত্র ভারতের কাছে নতজানু এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্যই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত থেকে সরে আসেন স্বৈরাচার শেখ হাসিনা। বিডিআর হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল দেশের সীমান্তকে অরক্ষিত করে তোলা। আর এই নেক্কারজনক হত্যাকাণ্ডের পেছনে প্রকাশ্যভাবেই প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন ছিল বলে অভিযোগে উঠে বিভিন্ন মহল থেকে। এ কারণেই এই ঘটনার আর আন্তর্জাতিক কোনো তদন্ত হয়নি বলেও অভিযোগ ওঠে। শুধুমাত্র মোদী সরকারকে খুশি রাখার জন্যই ভারতের সঙ্গে গোলামির রেল চুক্তি ও ভারতের স্বার্থ রক্ষার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে হাসিনা সরকার। সর্বশেষ ভারতীয়দের দখলে তুলে দেওয়া হয় বাংলাদেশের আইটি সেক্টর, যার ফলশ্রুতিতে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার করা হয়। কিন্তু বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের সম্প্রচার চালু করা সম্ভব হয়নি ভারতে। তাই বলা যায় স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের 15 বছর বাংলাদেশ ছিল ভারতের একমাত্র উন্মুক্ত বাজার। দর্শক, আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন।
শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে রুবেল গ্রেপ্তার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার গাড়ি চালক রাজ্জাক মাতবরের ছেলে মোহাম্মদ রুবেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরে বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁ বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা। তিনি জানান, তেজগাঁ বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মাজিনের সার্বিক নির্দেশনায় মোহাম্মদপুর থানা পুলিশ শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। এডিসি জুয়েল রানা জানান, রুবেল মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং এলাকায় আত্মগোপনে ছিলেন। ভোরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় রাষ্ট্রবিরোধী মামলা হতে পারে। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে, মন্তব্য আসিফ মাহমুদের। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে সেজন্য দলটিকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে। বুধবার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের তারুণ্যের উৎসব আয়োজনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এমন মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।